23 তারিখ নির্বাচন হয়ে গেল। নির্বাচনে আমরা দেখেছি যে 90% উপরে ভোট পড়েছে। প্রথম 4-5 ঘন্টায় 60% উপরে ভোট। রাষ্ট্রবিজ্ঞানের মতে এটা একটা প্রতিষ্ঠান বিরোধী ভোট। তো আমরা দেখেছি ফেসবুকেতে বলুন, সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপে সব জায়গাতেই হিন্দুত্ববাদীদের উচ্ছ্বাস, আনন্দ। কিন্তু বিকেল থেকে সন্ধ্যের দিক থেকে বিশেষ করে সৌমিত্র খাঁর একটি ভিডিও আসার পর থেকে, ফেসবুক লাইভের পর থেকেই, আর চন্দনা বাউরি তারা একটা ভিডিও করেছেন কি ইভিএম বদলের চেষ্টা। সৌমিত্র খাঁ বলছেন যে জায়গায় জায়গায় ইভিএম বদলের চেষ্টা হচ্ছে। অনেক জায়গায় দেখা যাচ্ছে তৃণমূলের ছোট ছোট গাড়ি 20-30টা করে ইভিএম নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অন্য ইভিএম, এবং অনেক ইভিএম এর নাকি সিলও খোলা। তো সৌমিত্র খাঁ বিজেপি কর্মীদেরকে অ্যাপিল করলেন। আমরাও আমাদের আগের বক্তব্যে আমরা বলেছিলাম যে যখন ইভিএম স্ট্রং রুমে ঢুকে যাবে তখন থেকে কাউন্টিং হওয়া অবধি যেন সেখানে অত্যন্ত করিতকর্মা, অভিজ্ঞতাপূর্ণ বিজেপি কর্মীরাই থাকে, এবং যারা জ্যোতির্ময় বাবুর ভাষায় চোখে চোখ রেখে লড়াই করে, দাঁতে দাঁত চেপে লড়াই করে শেষ পর্যন্ত, কাউন্টিং এর শেষ পর্যন্ত থাকতে পারে। সৌমিত্রবাবু সেই একই কথাই বলেছেন। কিন্তু 23 তারিখ সন্ধ্যেবেলা থেকে কিন্তু হিন্দুত্ববাদীদের মনে একটা চরম আশঙ্কা তৈরি হয়েছে যে এইভাবে যদি তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এত মানুষের ভোট, এত সকাল থেকে আমরা এও দেখছিলাম কি সকালবেলায় 11-12টা জায়গায় কাকতলীয় ভাবে ইভিএম খারাপ হয়ে গেছে। তখন আমাদের মনে হয়েছিল তাহলে এটাও কি টিএমসি ভেতরে কোনো ম্যানেজ করেছে যে ইচ্ছা করে বলে ইভিএম খারাপ হয়ে গেছে, গ্রামের দিকের মানুষ বিশেষ করে 2-3 ঘন্টায় রোদে দাঁড়িয়ে বিরক্ত হয়ে চলে যাবে, তারাই হয়তো এসেছিল প্রতিষ্ঠান বিরোধী ভোট দিতে, তারপরে যত বেলা গড়াবে আমরা জানি কি হয়। তো কিন্তু তাও সেই আশঙ্কাটা আমাদের খুব একটা আমাদের হয়নি, সত্য হয়নি। আমরা দেখেছি মানুষ ওইখানেই, বিশেষ করে মোথাবাড়ি ওইখানে 2-3 ঘন্টা ইভিএম বিকল হয়ে থাকার পরেও তারা দাঁড়িয়ে থেকে তারা ভোট দিয়ে তারা গেছেন। কিন্তু বিকেল থেকে আমরা যেটা দেখছিলাম, বামনগোলাতে জুয়েল মুর্মু বলছেন ইভিএম বদলের চেষ্টা, মালদহ থেকে অভিযোগ এসেছে, পাঁশকুড়া থেকে ইভিএম বদলের চেষ্টা অভিযোগ এসেছে, শালতোড়ে চন্দনা বাউরি নিজে আমরা দেখেছি যে একটি সুমো গাড়ি থেকে এত ইভিএম এরকম বেরিয়েছে। ফালাকাটাতে দীপক বর্মন এই অভিযোগ করেছেন। নন্দীগ্রামের মোহাম্মদ বাজার, সেখানেও ইভিএম লুটের চেষ্টা, এরকম সব অভিযোগ এসেছে। তার সাথে সৌমিত্র খাঁ তো অভিযোগ করেইছেন। এবং সেখান থেকে কিন্তু আমাদের হিন্দুত্ববাদীদের মধ্যে, আমাদের মধ্যেও একটা ভয় ধরে গেল, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে যেহেতু, দেখুন একটা জিনিস তো ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন তিনি যাচ্ছেন, কিন্তু মানুষ যখন বুঝতে পারে সে ডুবছে, যেমন বলে একটা ডুবন্ত মানুষকে যদি আরেকটা মানুষ ধরে বাঁচাতে যায়, সেই ডুবন্ত মানুষটা সেই আরেকটি মানুষকে জড়িয়ে ধরবে এবং দুজনেই ডুববে, প্রাণের মৃত্যু ভয়। তো এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও সেই হারার ভয়, এবং এটা তো এমনি হেরে যাওয়া না। এই হেরে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে তার ওপরে, তার ভাইপোর ওপরে কি আসতে চলেছে, সেটা তারা ভালোভাবেই জানেন। বুদ্ধদেব বাবু হেরেছেন এবং সম্মানের সাথে চলে গেছেন, সম্মানীয় ব্যক্তি সেইভাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 15 বছরে যা করেছেন তিনি কিন্তু ভালোভাবে জানেন যে এই যে হারের পরে তার ওপরে এবং তার ভাইপোর ওপরে কি আসতে চলেছে। সেই জন্য কি বাঁচার জন্য প্ল্যান বি কি ইভিএম কে এইভাবে বদল করে দেওয়া, স্ট্রং রুমে পৌঁছানোর আগে। আমরা দেখছি কথা হচ্ছে যে কেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নেই, এরকম প্রিসাইডিং অফিসার ধরা পড়ছে, সেক্টর অফিসার ধরা পড়ছে এরকম ইভিএম এর সাথে, সেই ইভিএম গুলো কেন লক নেই, কেন সেন্ট্রাল ফোর্স নেই তাদের সাথে, এরকম অভিযোগ ফেসবুক লাইভ এইসব ভিডিওগুলো দেখছি। এবং সেখান থেকে কিন্তু একটা ধারণা ছিল তাহলে তো এই ইভিএম গুলোতে তৃণমূল, তার মানে কি তৃণমূল নিজের মতন করে এরকম করে যদি প্রতিটা জায়গায় 30টা করে ইভিএম, সেখানে যদি তৃণমূল নিজেদের প্রার্থীকে এরকম করে বোতাম টিপে যদি এরকম স্ট্রং রুমে যাওয়ার আগে যদি এক্সচেঞ্জ করে দেয়, তাহলে তো খেলা শেষ। আমাদের মনে হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় কি শেষ কামড়টা এইভাবেই দেবেন। কিন্তু তারপরে আমরা এটা নিয়ে দেখলাম কিছু মানুষ বলছে যে এই ইভিএম বদলানো এইভাবে সম্ভব নয়। আমরা নাম বলবো না, আমাদেরই জাতির কথার সাথে জড়িত তিনি একজন লিয়াজো অফিসার, তার সাথে আমরা কথা বলেছি, নাম বলবো না কেন বুঝতেই পারছেন, তার কর্মক্ষেত্র, তার পেশার স্বার্থে। তার সাথে কালকে দীর্ঘক্ষণ কথা হয় এবং সেখান থেকে তিনি আমাদেরকে বলেন কোনো অবস্থাতেই ইভিএম বদল করা সম্ভব নয়। ইভিএম লুট সেটা আলাদা ব্যাপার, যদি লুট করতে যায় সেখানে অবশ্যই কেন্দ্রীয় বাহিনী করবে, খবর দেবে ইভিএম লুট, এবং আমরা যেটা দেখছি লুট কিন্তু নয়, বলছে ইভিএম এরকম বদল হয়ে যাচ্ছে, যেটা কোনো অবস্থাতেই সম্ভব নয়। কেন সম্ভব নয়? কিছু
পয়েন্টস এবং এবং এটা এখানে যে আমাদের যে এই তথ্য দিচ্ছেন কিন্তু একজন লিয়াজো অফিসার, এবং তিনি এইবার সেই ইভিএম এর অফিসার ইনচার্জ ছিলেন সেই ব্যক্তি। তো তিনি যা বলেছেন সেটাই আমি তুলে ধরছি আপনাদের সামনে যতটা সহজ ভাষায় সম্ভব। আশা করি আপনারা শুনবেন এবং আশ্বস্ত হবেন যে এইভাবে যে অভিযোগগুলো উঠেছে যে ইভিএম বদল করে দেওয়া, এটাই মমতার চাল, এরকম করে 30টা করে ইভিএম এর সময় ঢোকার সময় পাল্টে দিল, বিজেপি হেরে গেল, এটা সম্ভব কেন নয় সেখানে আসছি। প্রতিটি ইভিএমেই একটা নির্দিষ্ট অ্যাড্রেস ট্যাগ থাকে, কমন অ্যাড্রেস ট্যাগ, পিঙ্ক পেপার সিল, গ্রিন পেপার সিল, এই ইভিএম এর সাথে এগুলো সমস্ত অ্যাটাচ করা থাকে। যখন কমিশনিং হয় ইভিএম গুলোর এবং যেটার পরে মক পোল হয়, তার আগে ইভিএম স্ট্রং রুমে 24 ঘন্টা সিসিটিভির অবজারভেশনে থাকে, এবং ওই যে অফিসার ইনচার্জ, যে ভদ্রলোক বললেন আমাদেরকে, যিনি ইভিএম এর অফিসার ইনচার্জ এবং তিনি সেই ইভিএম এর ম্যাটেরিয়াল সেলের দায়িত্ব আছেন, তিনি বলছেন তিনিও যদি ওই স্ট্রং রুমে ঢুকতে চান তাকে সাইন করতে হবে, সময় তারিখ সব কিছু লিখে তবেই তিনি ঢুকতে পারবেন। এবং সেই প্রতিটি ইভিএম মক পোলের আগে এই পার্টির যে বুথ এজেন্ট তাদের সামনে আনা হয় এবং সবাইকে সিগনেচার করতে হয়। 2016-তে আমি বুথ এজেন্ট হয়েছিলাম, তো একদম এটা সত্য কথা, কারণ আমি নিজে এটা করেছিলাম, জানি আমি এটা। প্রতিটি ইভিএম এ কিউআর কোড থাকে, কিউআর কোড আপনারা ভালোভাবে জানেন, আর প্রতিটি ইভিএম এর সাথে একটা নির্দিষ্ট নাম্বার তার মধ্যে খোদাই করা থাকে, এবং কোনো অবস্থাতেই সেই কিউআর কোড বা নাম্বারকে ট্যাম্পার করা যাবে না, পরিবর্তন করা যায় না। সেক্ষেত্রে যেটা বলা হচ্ছে, যদি মানে আমরা তর্কের খাতিরে ধরে নিচ্ছি, ধরুন ওই তৃণমূলের প্রতিটা জায়গাতে এরকম করে 30টা করে তারা ইভিএম তারা যদি জমা দিতে আসে, তো প্রথমেই কিউআর কোড ম্যাচ করবে না, এবং ইভিএম এর তে যে নাম্বারটা খোদাই করা আছে সেই নাম্বারটা যখন ম্যাচ করবে না, তো অটোমেটিক্যালি কাউন্টিং শুরু হবে না। তো কিউআর কোড, যে নির্দিষ্ট কিউআর কোড ভোটের জন্য যে ইভিএমটি গেছে সেটা নির্দিষ্ট কিউআর কোড এবং সেই ইভিএম এ খোদাই করা নাম্বার, সেটা যদি ম্যাচ না করে তাহলে কোনো অবস্থাতেই কাউন্টিং সম্ভব নয়। যখন একটি ইভিএম যায় তখন এই যে পার্টির এজেন্টরা, বুথ এজেন্টরা কি করে, সেই ইভিএমটার নাম্বারটা নোট ডাউন করে নেয়, লিখে নেয়, এবং কাউন্টিং এর সময় যদি অন্য কোনো, এবারে সহজ হিসেব, কাউন্টিং এর সময়, তার মানে বুঝতেই পাচ্ছেন যখন ইলেকশনের আগে বা যখন ইলেকশন হচ্ছে বা ইলেকশন শেষে ইভিএম এর যে সেই নাম্বারটা প্রতিটি পার্টির যে বুথ এজেন্ট তারা নম্বরটা নোট ডাউন করে নিচ্ছে, এবং তারা যদি কাউন্টিং এজেন্ট হিসেবে নাও যায় তাহলে কাউন্টিং এজেন্টকে সেই নাম্বারটা দিয়ে দিচ্ছে। এবং যখন কাউন্টিং শুরু হবে সেই সময় যদি অন্য কোনো নাম্বারের ইভিএম চলে আসে তাহলে তো সেখানেই তো নাম্বারটা ম্যাচ করছে না, এবং সেখানেই যে কাউন্টিং এজেন্ট থাকবে সে তো বুঝেই যাবে যে ইভিএম বদল করা হয়েছে। এরপরে যেটা সব থেকে বড় কথা, যখন ইভিএম এ ভোট হয় তখন নির্দিষ্ট নম্বরের যে ভোট সেটা তো সেখানে মেনশন হবে। ধরুন একটা বুথে 1200 ভোটার, সেই 1200 ভোটারের মধ্যে 831 জন ভোট দিয়েছে, তো দিনের শেষে এই ইভিএম এ কিন্তু দেখা যাবে যে 831টা ভোট হয়েছে, এবং সেটা দেখেই কিন্তু প্রতিটি বুথ এজেন্ট সেখানে সাইন করবে। তাহলে এবারে ভাবুন, অন্য কোনো ইভিএম তার পক্ষে তো জানা সম্ভব নয়, মানে একটা নির্দিষ্ট বুথে 831, এবারে সেটা তো যারা বদল করবে তারা তো জানতে পারবে না 831, তারা তাদের মতোই হয়তো 1200-তে তারা হয়তো হাজার ভোট টিপে দিল, তাহলে সেখানেও কত ভোট হয়েছে সেটাও সিগনেচার করে সমস্ত এই তথ্যগুলো যাচ্ছে। তো কাউন্টিং এর সময় সেই নির্দিষ্ট যে সেই ইভিএমটি যেটা 831 ভোট হয়েছে সেটাকে যদি বদলে সেখানে দেখা যায় 1000 ভোট হয়েছে, তো সেখানে নম্বরের তো যে গোজামিল হয়েছে, গরমিল হয়েছে, সেখানেই ধরা পড়ে যাবে। এরপরে যেটা বলা হচ্ছে যে সেক্টর অফিসাররা এরকম করে ইভিএম নিয়ে যাচ্ছে, তাদেরকে ধরা হয়েছে, তার ইভিএম গুলো সিল করা নেই, তাদের সাথে কেন কেন্দ্রীয় বাহিনী নেই। আমি লিয়াজো অফিসারের কাছ থেকে যেটি জানতে পারলাম সেটা হচ্ছে, যারা সেক্টর অফিসার তারা ওই যেগুলো নিয়ে যাচ্ছিল সেগুলো হচ্ছে রিজার্ভ ইভিএম, এবং সেগুলো সাধারণত সিল করা থাকে না, আমার কথা নয়, লিয়াজো অফিসারের কথা, সেগুলো সাধারণত সিল করা থাকে না, আর তাতে একটিও ভোট দেওয়া হয় না। এবং আরেকটা যেটা কথা হচ্ছে যে কেন কেন্দ্রীয় বাহিনীর সাথে নেই, সেক্টর অফিসার নিজে হচ্ছেন সেক্টর ম্যাজিস্ট্রেট, এবং
সেই সেক্টর অফিসার বা সেক্টর ম্যাজিস্ট্রেটকে এসকর্ট করে নিয়ে যাওয়ার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর না, সেটার দায়িত্ব হচ্ছে সেক্টর পুলিশের, সেই সেক্টরের পুলিশের। আর এই যে ইভিএম গুলো সিল করা নয়, এইভাবেই ইভিএম গুলোকে নিয়ে যাওয়া হয়। তো এই যে তথ্যটি পেয়েছি আমি ওই লিয়াজ অফিসারের কাছ থেকে, ধন্যবাদ জানাই তাকে। এই তথ্যে আশা করি যারা এই ভিডিওটি দেখছেন, অনেকেই দেখলাম আমাদের আগের যে পডকাস্টে সেখানে বলছেন যে দাদা ইভিএম চেঞ্জ হয়ে যাচ্ছে, ইভিএম পাল্টে দিচ্ছে, তৃণমূল এইভাবে ঘাপলা করার চেষ্টা করছে। আশা করি বুঝতে পারছেন যে এটা কেন সম্ভব নয়। নির্দিষ্ট কিউআর কোড, নির্দিষ্ট নাম্বার এবং তার সাথে যেটা বললাম যে কত সংখ্যক ভোট হয়েছে, এই এতগুলো জিনিস কিউআর কোড নাম্বার ম্যাচ করাতে হবে, ইভিএম এর ওপরে যে নির্দিষ্ট নম্বর সেটা ম্যাচ করাতে হবে, একটি বুথে কত ভোট হয়েছে এটাকেও ম্যাচ করাতে হবে। এত কিছু ম্যাচ করিয়ে বদল করিয়ে স্ট্রং রুমে ঢুকিয়ে দেওয়া এটা সম্ভব কোনোভাবেই নয়। যেই জন্যেই এই যে এর আগেও আমরা এই যে অলরেডি এখন দেখছি, আজ থেকে দেখছি আমরা তৃণমূল বিভিন্ন জায়গায় বিশেষ করে উত্তরবঙ্গের দিকে কান্নাকাটি জুড়েছে যে সিসিটিভি ক্যামেরা সব বন্ধ হয়ে যাচ্ছে এবং এই সুযোগে বিজেপির কর্মীরা ঢুকে গিয়ে সমস্ত আদলাবদলি করে দেবে। আমরা কিন্তু যত জায়গায় দেখেছি যে বিজেপি জিতেছে সব জায়গাতেই কিন্তু এই রবটা উঠেছে যে ইভিএম বিজেপি এরকম ঘাপলা করেছে। তাহলে বুঝতে পারছেন যে এই নির্দিষ্ট কিউআর কোডের ব্যাপারটা আছে, নির্দিষ্ট নম্বরের ব্যাপার আছে, এবং যেখানে ইভিএম এর দায়িত্বে থাকা যে অফিসার ইনচার্জ, সেই অফিসার ইনচার্জকেও যখন নিজের মতন সে কিন্তু ঢুকে যেতে পারেন না, যে সে তার নিজের মতন ইচ্ছা করে ঢুকে সে ট্যাম্পার করে দিয়ে কিছু করে বেরিয়ে গেল। তাকেও কিন্তু সাইন করে কখন সে ঢুকছে, কখন কোন তারিখে ঢুকছে সেটা কিন্তু দিতে হবে। এতটাই স্পেসিফিক। আর যেটা নিয়ে আপনারা ভয় পাচ্ছিলেন যে এত ইভিএম কেন খোলা পড়ে রয়েছে এরকম করে সেক্টর অফিসাররা বা প্রিসাইডিং অফিসাররা নিয়েছে, তাহলে বুঝতেই পারছেন ওগুলো হচ্ছে রিজার্ভ ইভিএম, ওগুলো সিল করা থাকে না এবং ওগুলোতে ভোট দেওয়া হয় না। এবারে তর্কের খাতিরে ধরে নিচ্ছি, ধরুন প্রিসাইডিং অফিসার বা সেক্টর অফিসারের সাথে সার্টগার্ড করে তৃণমূল ওই সিল না করা ইভিএম গুলোতে তাদের মতন করে ভোট দিয়েছে, কিন্তু কোথায় ম্যাচ করবে না? কিউআর কোডে ম্যাচ করবে না, নির্দিষ্ট যে স্পেসিফিক ইভিএম এর নাম্বার তাতে ম্যাচ করবে না। এবং এটাও জানা, ধরুন প্রিসাইডিং অফিসার বললেন এত ভোট হয়েছে, সে তার মতন করে ভোটটা করিয়ে নিল, ধরুন ওই যেটা বললাম 1200-র মধ্যে 831, ধরুন এটা সম্ভব নয়, 800 ভোট ওখানে বসে করা সম্ভব নয়, তার মধ্যেই কিন্তু খবর চলে যাবে, কেন্দ্রীয় বাহিনী বলুন সবাই কাছে খবর চলে যাবে, যেটা সম্ভব নয়। তাও যদি করে, কিন্তু যখন জিনিসটা এই ইভিএমটা বুথে পৌঁছাচ্ছে, স্ট্রং রুমে পৌঁছাচ্ছে, তখন তো কিউআর কোড আর নাম্বার ওখানেই তো ব্যাপারটা ধরা পড়ে যাবে। কিন্তু তাহলে আমরা যেটা বুঝতে পারছি, যেটা আশ্বস্ত, এবং আমরা দেখছি কিন্তু চ্যানেলে আরো যারা বিদগ্ধ ব্যক্তিরা আছেন, এই ইভিএম এক্সপার্টসরা, তারা আরো ডিপে গিয়ে আরো টেকনিক্যাল ভাবে বুঝিয়েছেন। আমরা চেষ্টা করেছি জাতির কথার পক্ষ থেকে জিনিসটা একদম যাতে মানে 2-2-4 সহজ ভাষায় বোঝানো যায়। তো আমি আমাদের যে লিয়াজ অফিসারকে বলেছিলাম যে একদম সহজ ভাষায় আপনি বলবেন, আমি সেটা নোট ডাউন করে আমি আমাদের দর্শক বন্ধুদেরকে আমি সেটা সম্বন্ধে আশ্বস্ত করব যে কোনোভাবেই পাল্টানো সম্ভব নয়। কিন্তু যেটা দরকার, যেটা খেলা হতে পারে, যেটা জ্যোতির্ময় বাবু বারবার বলছেন, যেটা সৌমিত্র খা বলছে, স্ট্রং রুমে যখন ইভিএমটা ঢুকছে সেখান থেকে শুরু করে যেদিনকে ইভিএম খোলা হবে এবং কাউন্টিং হবে, সেখানে দরকার অভিজ্ঞ লোক। এই অভিজ্ঞতা অভাবেই কিন্তু 2021-এ বিজেপির ভরাডুবি হয়েছে। আমরা দেখেছি বহু জায়গায় বিজেপি মাত্র 1000-এর কমে ভোটে হেরে গেছে। তো সেই জায়গায় সেইখানে যাতে কোনোভাবে তৃণমূল কংগ্রেস কাউন্টিংয়ের সময় কোনোভাবে প্রভাবিত না করতে পারে, কোনোভাবে চাপ সৃষ্টি করতে না পারে, হয়তো বিজেপি জিতে গেল সেইটাকে আবার ঘুরিয়ে বলে দিল যে না এই নাম্বার লিখতে হবে, এটা যাতে না করতে পারে সেই জন্য ওখানে দরকার অভিজ্ঞ ব্যক্তি, বিজেপির চোয়াল চাপা লড়াই যারা করতে পারবে, যাদের সাহস আছে, এরকম ব্যক্তিরাই যেন কাউন্টিং এর দিন থাকে। কারণ কাউন্টিং এর দিন কিন্তু অবশ্যই খেলা হওয়ার একটা বড় চান্স আছে। তাহলে পরিশেষে এটুকুই বলবো, সৌমিত্র খা অবশ্যই অত্যন্ত ভালো কাজ করেছেন, যে মানুষকে অবগত করেছেন। এবং আমরা দেখেছি যে এই যে পাহারা দেওয়ার ফলে এই যে আমাদের এই যে বহু জায়গায় যে আমরা দেখছি যে এই যে ইভিএম বদলা বদলি বা লুট বা এটা চেষ্টা যে হয়েছে সেটাকে আটকানো গেছে। যদিও এটা চেষ্টা করলেও এটাকে কোনোভাবেই ইভিএমকে এত সহজে বদলে দেওয়া সম্ভব নয়, তথ্য দিয়ে বললাম। তাও কি সাধুবাদ সৌমিত্র খার থেকেও বড় কথা হচ্ছে বিজেপি কর্মীদেরকে, যারা
অতন্ত্র প্রহরীর মতন সারা রাত ধরে ইভিএম গুলো স্ট্রং রুমে যাওয়া অবধি তারা সেই স্ট্রং রুমে গেছে, মানে তারা এটাকে এনশিওর করেছে যে ইভিএম গুলি ঢুকেছে স্ট্রং রুমে। এই যে তারা অতন্ত্র প্রহরীর মতন ছিল, আগামী 4 মে অবধি দাঁতে দাঁত চেপে তাদেরকে কিন্তু অতন্ত্র প্রহরীর মতন থাকতে হবে। সর্বশেষে বলি, 29 তারিখ আরেকটি বড় লড়াই। ইলেকশন কমিশন আগের বার, আমি একজন মাস্টার মশাই হিসেবে বলবো, 100-তে 60 নাম্বার পেয়েছেন। এইবারের ইয়েতে কেন্দ্রীয় বাহিনীকে দেখেছি আমরা মালদাতে কিভাবে ওই জিহাদি বাহিনী, জঙ্গি বাহিনী বলবো, ইট পাথর ছুঁড়ে টেম্পট করার চেষ্টা করেছিল গুলি চালাতে। কালকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাষণে বলছে, কেন গুলি চালাবে? উনি চান, মমতা বন্দ্যোপাধ্যায় চান গুলি চালাক। ওই গুলি চালালে, ওই জেহাদিগুলো মরলে ওই লাশ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে, যেটা শীতলকুচিতে করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হবে না, সেটা এবার হবে না। কিন্তু 29 তারিখের ইলেকশনে আমি বলি ইলেকশন কমিশন আরো বেশি কঠিন হন। গুলির দরকার নেই। এই বিশেষ করে দক্ষিণ 24 পরগনায় এই জেহাদি, অভিষেকের ডায়মন্ড মডেলের এই যে জেহাদি যে অঞ্চল, কোন জেহাদি যদি ঝামেলা করতে আসে, চাপকে পা ভেঙে সরকারি হাসপাতালে যাতে ঢুকিয়ে দেওয়া হয় এই ব্যবস্থা করুন। স্পেয়ার দ্য রড এন্ড স্পয়েল দ্য চাইল্ড করবেন না। ইলেকশন কমিশন, পশ্চিমবঙ্গের হিন্দু জনতা আপনাদের ওপরে অগাধ ভরসা রেখেছে। এই ভরসা, এই বিশ্বাসের মান কিন্তু আপনারা দেবেন। আর সকাল সকাল প্রতিটি সনাতনী বন্ধু সকালে উঠে সূর্য মন্ত্র পড়ে, আমাদের ঘুগনি মুড়ি খেতে লাগে না, সূর্য মন্ত্র পড়ে, ঈশ্বর, যে ঈশ্বরকে আপনারা ডাকেন সেই ঈশ্বরের মন্ত্র পড়ে বুথে যান, ভোট দিন। ভোট দিয়ে এসে ঈশ্বরকে বলুন যাতে আপনাদের ভোট সনাতনী বঙ্গকে আবার পুনরুজ্জীবিত করতে সাহায্য করে। জয় মা কালী, জয় বঙ্গ, জয় শশাঙ্ক।